দুর্নীতি, দুঃশাসন ও সন্ত্রাস দমনে কোনো আপোষ করবে না সরকার। তাই অপরাধীর রাজনৈতিক পরিচয় না দেখে পুলিশকে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যে দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে পুলিশকে কাজ করার নির্দেশ দেন সরকার প্রধান। মোহাম্মদ হুসাইনের প্রতিবেদনে বিস্তারিত। প্রধানমন্ত্রী বাংলাদেশের সামাজিক যোগাযোগ 4 দিনব্যাপী পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দিতে রাজধানীর তেজগাঁও কার্যালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমকে কেন্দ্র করে কার্যালয়ের শাপলা হলে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ আলী ফকির। বক্তব্য রাখেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও, তুলে ধরেন নানা দাবি দেওয়া। বাংলাদেশ পুলিশকে একটি আধুনিক, দক্ষ, আন্তর্জাতিক মানসম্পন্ন বাহিনী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। পরে কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সততা, মেধা এবং দক্ষতাই হবে প্রশাসনের নিয়োগ, বদলি কিংবা প্রমোশনের মূল নীতি। প্রধানমন্ত্রী বলেন, পুলিশের সফলতার উপর সরকারের সফলতা নির্ভর করছে। তাই পুলিশকে হতে হবে জনবান্ধব, আস্থা অর্জন করতে হবে সাধারণ মানুষের। বর্তমান সরকার জনগণের কাছে গণতান্ত্রিক সরকার হিসেবে পরিচিত একটা জবাবদিহিমূলক সরকার হিসেবে আমরা গড়ে তুলতে চাই এই সরকারকে। এই সরকার পুলিশ বাহিনীকে এমন একটা রূপ দিতে চায় যেখানে পুলিশ সত্যিকার ভাবে হবে জনবান্ধব, এবং শুধু জনবান্ধব নয়, আমরা চাই মানুষের একটা আস্থা তৈরি হবে, আপনার একটা আস্থার জায়গা হবেন মানুষের। পুলিশ প্রশাসন সফল হলে কার্যত সেটা সরকারের সফলতা হিসাবেই বিবেচিত হয়। প্রধানমন্ত্রীর স্পষ্ট বার্তা, দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস দমনে কোনো আপোষ করবে না তার সরকার। তাই অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে কাজ করার নির্দেশ দেন তিনি। দুর্নীতি, সন্ত্রাস এবং শাসনের বিরুদ্ধে আমরা আপোষ করতে চাই না। আমি পরিষ্কারভাবে আপনাদের সামনে আজকের এই অনুষ্ঠানে বলতে চাই যে দুর্নীতি, সন্ত্রাস নিয়নে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়। যে বা যারা অপরাধে লিপ্ত হবে তাকে আপনারা অপরাধী হিসেবেই বিবেচনা করুন। এই সময় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পুলিশ বাহিনীকে কঠোরভাবে কাজ করার নির্দেশ দেন তিনি। বলেন, জোর দিতে হবে মব ভায়োলেন্স ঠেকাতে। বর্তমান সরকার অবশ্যই জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার নিশ্চিত রাখতে চায়, তবে কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি কিংবা কোন রকমের নাশকতামূলক কার্যক্রমে লিপ্ত হতে না পারে, এটি কিন্তু আমাদের সকলকে মনে রাখতে হবে। জুলাই সনদের প্রতিটি দফা পর্যায়ক্রমে বাস্তবায়ন করার অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করেন সরকার প্রধান। বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত যে জুলাই সনদ, এটার প্রতিটি দফা, প্রতিটা অঙ্গীকার পর্যায়ক্রমে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। মোহাম্মদ হুসাইন, ৭১, ঢাকা। মধ্যে সংশয় থাকার প্রয়োজন। এদিকে পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ নারী কল্যাণ সমিতির বার্ষিক সমাবেশ ও আনন্দ মেলা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। বক্তব্যে তিনি বলেন, কন্যা শিশুদের নিরাপত্তা ও সুন্দর মানবিক বিকাশে রাষ্ট্র প্রতিবন্ধক না হয়ে সহযোগিতা করবে। মাহিলা ইসলামের রিপোর্ট। পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয় পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের বার্ষিক সম্মেলন ও আনন্দ মেলা। এতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। অনুষ্ঠানের শুরুতে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিদের সঙ্গে পুনাকের বিভিন্ন কার্যক্রম নিয়ে নির্মিত তথ্যচিত্র উপভোগ করেন তিনি। কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মাধ্যমে পরিচালিত হয় পুনাকের সার্বিক কার্যক্রম। পরে রাজধানীর শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের মেধাবী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন ডাক্তার জুবাইদা রহমান। শিশুদেরকে উৎসাহিত করব। বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সহধর্মিণী হাসিনা আহমেদ বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তিনি আরও বলেন, পুনাক দেশের অর্থনীতি ও জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। সরকারের নির্বাচনী ইশতেহারেও নারীর ক্ষমতায়নের অগ্রাধিকার পেয়েছে। বিশেষ করে পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড চালু করার সিদ্ধান্ত নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসাবে বিবেচনা করা হচ্ছে। এই সময় প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার জুবাইদা রহমান বলেন, নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ পরিবারকে স্বাবলম্বী করার পাশাপাশি দারিদ্র্য বিমোচনে ও কার্যকরী ভূমিকা রাখবে। কন্যা শিশুদের নিরাপত্তা ও সুন্দর মানবিক বিকাশ নিশ্চিত করার মাধ্যমে প্রতিটি মেয়ে যে ভবিষ্যৎ নিজের জন্য গড়তে চায়, সেই পথে রাষ্ট্র ব্যবস্থা
প্রতিবন্ধকতা সৃষ্টির পরিবর্তে তা এগিয়ে নেবে। তিনি আরও বলেন, পুনাকের কার্যক্রম আগামী প্রজন্মকে দেশ ও সমাজের জন্য কাজ করতে উদ্বুদ্ধ করেছে। অতীত, বর্তমান ও ভবিষ্যতের সামাজিক উন্নয়নের লক্ষ্যে গৃহীত সমাজ সেবামূলক আপনাদের পরিকল্পনাগুলি সমন্বিতভাবে একটি সুন্দর, সুস্থ, মানবিক সমাজ গঠনের ভিত্তি। অনুষ্ঠানে পুনাকের বার্ষিক প্রতিবেদন 2026 তুলে ধরেন সংগঠনটির সভানেত্রীরা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এবারের পুনাকের বার্ষিক সম্মেলন ও আনন্দ মেলা। পাহিলা ইসলাম, 71, ঢাকা। নির্বাচন কমিশনের সার্ভারে মিলছে না প্রায় 1 লাখ নাগরিকের ফিঙ্গারপ্রিন্ট ও আইরিশের প্রতিচ্ছবি। এ কারণে মোবাইল সিম নিবন্ধন, ড্রাইভিং লাইসেন্স করানো বা আয়কর রিটার্ন জমা দিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন অনেকে। কমিশন বলছে, প্রতিনিয়ত সার্ভারে হালনাগাদ চলছে। কর্মকর্তাদের মতে, দুর্ঘটনা বা বয়সজনিত কারণে হাতের রেখা ও চোখের আইরিশ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেও এমন সমস্যা তৈরি হয়েছে। ফারজানা আক্তারের রিপোর্ট। নাগরিক হিসেবে পরিচয় থেকে শুরু করে মোবাইল সিম নিবন্ধন, আয়কর রিটার্ন জমা ও ব্যাংকিং সহ অন্তত 30 ধরনের সেবা পেতে প্রয়োজন হয় জাতীয় পরিচয়পত্রের। 2016 সালে স্মার্ট জাতীয় পরিচয়পত্রে 10 আঙ্গুলের ছাপ ও আইরিশের বা চোখের প্রতিচ্ছবি যুক্ত করা শুরু করে নির্বাচন কমিশন। এসব তথ্য দেওয়া বাধ্যতামূলক করা হয় 2019 সালে। যাদের আগের এনআইডিতে মাত্র 4টি আঙুলের ছাপ ছিল, তাদের স্মার্ট কার্ডের জন্য পুনরায় 10 আঙুলের ছাপ ও আইরিশ নেওয়ার কাজ বিভিন্ন সময় সম্পাদন করে ইসি। তবে ইসির সার্ভারে অনেকেরই 10 আঙুলের ছাপ আর আইরিশ অনুপস্থিত থাকায় বিভিন্ন সেবা পেতে ভোগান্তিতে পড়ছেন তারা। অনেক হয়রানি হয়েছে। এখানে পূর্বদলা গেছি, আমাদের পূর্বদলা থেকে তারা বলে যে দেরি হবে এই সেই। তখন আমি এখানে আইসা কাজ করলাম। মানে বুঝতেই পারতেছি না, থানায় বলতেছে জেলায়, জেলায় বলতেছে ঢাকায়, আবার ঢাকাতে বলতেছে থানায়। আমি একটা সাধারণ মানুষ যদি এরকম ভোগান্তিতে পড়ি, অন্যদের বেলা কি হবে? আমি সরকারি চাকরি করি। তথ্য অনুযায়ী 2016 সালের 2 অক্টোবর থেকে 2020 সালের 31 ডিসেম্বর পর্যন্ত উপজেলা পর্যায়ে স্মার্ট কার্ড বিতরণের সময় যারা 10 আঙুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি দিয়েছিলেন, চলতি বছরের 25 মার্চ পর্যন্ত তাদের মধ্যে 3,23,00,000 লাখের মতো সার্ভারে আপলোড করা হয়েছে। আর ওই সময় পর্যন্ত আপলোড করা হয়নি লক্ষাধিক নাগরিকের 10 আঙুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি। এ বিষয়ে এনআইডি অনুবিভাগের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলে তারা জানান, প্রতিনিয়তই তথ্য হালনাগাদ করা হচ্ছে। প্রতিনিয়ত ওরা যাদের সমস্যা আসতেছে, সারাদিন আমরা প্রতিদিন নিচ্ছি, মানে আপডেট করে দিচ্ছি। সারা দেশ থেকে যারা আসতেছে, উপজেলায় জেলায় করে দিচ্ছে, আমরা সচিবালয় করে দিচ্ছি। মানে আপডেট যাদের কম আছে বা নাই, আমরা করে নিচ্ছি। অর্থাৎ প্রতিনিয়ত হচ্ছে এগুলো আপডেট। তাদের মতে, দুর্ঘটনা বা বয়সজনিত কারণে হাতের রেখা পরিবর্তন হওয়াতেও পড়তে হচ্ছে এই ভোগান্তিতে। আমার বয়স যখন বেড়ে যায়, হাতের রেটা তখন চেঞ্জ হয় না ভাই। তখন তারা যদি মনে করে কেউ পায় না, তারাই আসে। তারা নিজের স্বেচ্ছায় যখন আসে, তখন আমরা করে দিই। এ বিষয়ে এনআইডির মহাপরিচালকের সাথে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করেননি তিনি। ফারজানা আক্তার, 71, ঢাকা। বাজার সিন্ডিকেট ভাঙতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে বলে জানালেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাজারের সরবরাহ ব্যবস্থায় এআই পদ্ধতি চালুর কথাও জানান তিনি। সকালে আগারগাঁওয়ে টিসিবি ট্রাক সেল কার্যক্রমের উদ্বোধন করে মন্ত্রী এসব কথা জানান। আগামী 10 দিনে সারা দেশে 720টি ট্রাকে সাশ্রয়ী মূল্যে ভোজ্য তেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে। 21 মে পর্যন্ত চলা এই কার্যক্রমে প্রায় 13,939 মেট্রিক টন পণ্য বিক্রি করা হবে। একজন ক্রেতা সর্বোচ্চ 2 লিটার ভোজ্য তেল, 1 কেজি চিনি ও 2 কেজি মসুর ডাল কিনতে পারবে। প্রতি লিটার তেল 130 টাকা, চিনি 80 টাকা এবং মসুর ডাল কেজিতে 70 টাকায় বিক্রি করা হবে। সিলেক্ট কিছু পণ্যের জন্য, নির্বাচিত কিছু পণ্যের জন্য আমরা একটা স্ট্র্যাটেজিক রিজার্ভ তৈরি করব রাষ্ট্রের। দ্বিতীয় হলো, এই যে সাপ্লাই চেইন, একেবারে আমদানি পর্যায় থেকে শুরু করে রিটেল সেল পর্যন্ত, এই পুরো সাপ্লাই চেইনটিকে আমরা একটা এআই মডেলের মধ্যে নিয়ে আসবো, যাতে সরকার পুরো ব্যবস্থাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার সুযোগ থাকে সরকারের কাছে। কিন্তু আগামী দিনে এটার মধ্যে পার্টিসিপেশন বাড়ে, সেজন্য টিসিবির সক্রিয়তার মধ্যে আমরা এরকম একটি পার্টনারশিপ মডেল আনা যায় কিনা সেটিরও পরীক্ষা নিরীক্ষা করছি। টানা কয়েক দফা বাড়ার পর অবশেষে কমেছে বিমানের জ্বালানি জেট ফুয়েলের দাম।
এতে বিমান ভাড়ায় বড় কোনো প্রভাব পড়েনি। সংশ্লিষ্টরা বলছেন হুট করেই ভাড়া কমানো বা বাড়ানো যায় না। তবে বিদেশি রুটে ভাড়া কিছুটা কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মোহন ইসলামের এ সম্পর্কিত প্রতিবেদনটি আমরা পরবর্তীতে দেখব। চলে যাচ্ছি অন্য সংবাদে। কোরবানির ঈদের পশুর চামড়া কেনায় আগ্রহ নেই সাভার চামড়া শিল্পনগরীতে। ট্যানারি মালিকদের অভিযোগ, শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারটি ঠিক নেই। পরিবেশ দূষণের অভিযোগে তাই বিদেশি ক্রেতারাও আসছেন না। অন্যদিকে সাবেক এক শ্রম সচিব বলেন, ত্রুটি নিয়েই বর্জ্য শোধনাগারটি তৈরি করা হয়। সমস্যার সমাধানে মেরামত বা নতুন বর্জ্য শোধনাগার তৈরি করতে হবে। জাহিদুল ইসলামের রিপোর্ট। ৮০ বছরের বৃদ্ধ নূর মোহাম্মদ। একসময় এই ট্যানারি মালিকের ব্যবসা ছিল রমরমা। ২০১৭ সালে হাজারীবাগ থেকে সাভার হেমায়েতপুরে ট্যানারি স্থানান্তর হওয়ার পর তার ব্যবসায় ধস নামে। অতীত আর বর্তমানের হিসাব মিলাতে গিয়ে তিনি বললেন, চামড়া শিল্পনগরীর বর্জ্য শোধনাগারটি ঠিক না থাকায় পাওয়া যাচ্ছে না লেদার ওয়ার্কিং গ্রুপ বা LWDর কমপ্লায়েন্স সনদ, ফলে আন্তর্জাতিক ক্রেতাও নেই। সব মিলিয়ে গেল ১০ বছরে তার লোকসান প্রায় ১৫০ কোটি টাকা। চামড়ার খরিদ্দার হলে একজন, চায়নাতে ৩-৪টা লোক আছে, এরা আমাদের দেশে 10 জন অর্ডার দেয়, একটা মাল নেয়। দাম হলো 40 সেন্ট, 50 সেন্ট, 60 সেন্ট, খরচ হলো 80 সেন্ট, বিক্রি করে তোমরা 40 সেন্ট, 50 সেন্ট। আমরা কত চালাবো? সাভারে সচল থাকা ১৪০টি ট্যানারির গল্প প্রায় একই। প্রতি ঈদে চামড়া কিনে গুনতে হচ্ছে লোকসান। সিটিভি ছাড়া, সলিড ওয়েট ম্যানেজমেন্ট ছাড়া এই সেক্টর ধ্বংস। অতএব এই সেক্টর যদি সামনে বছর রানিং করতে হয়, আর ইমিডিয়েটলি সিটিপি সলিড ওয়েট ম্যানেজমেন্ট কাজে হাত দিতে হবে গভর্নমেন্টকে। ট্যানারি মালিকদের সংগঠন বলছে, বর্জ্য শোধনাগারটির ত্রুটি সারাতে বিগত সরকারের কাছে আবেদন জানিয়েও কোনো লাভ হয়নি। বারবার আমাদের সমস্যাগুলো বলেছে, ওনারা শুনেছেন, কিন্তু কোনো ব্যবস্থা নেন না, যার ফলে আজকের এই সেক্টরের এই দুরবস্থা। বর্তমান সরকার ওনারা খুবই আন্তরিক ব্যবসায়ীদের প্রতি, এবং আমরা আশা করি ওনাদের কাছে আমরা সহযোগিতা পাবো। সাবেক শ্রম সচিব বলছেন, বর্জ্য শোধনাগারটির নির্মাণে ছিল ত্রুটিপূর্ণ। যে প্রথমত এটা বিসিকের দায় দায়িত্ব, সেকেন্ডের দায় দায়িত্ব হলো শিল্প মন্ত্রণালয়ের। কিন্তু আমরা কখনো দেখি নাই কাউকে শোকজ করা হয়েছে বা তার কারো এর বিরুদ্ধে ডিপি করা হয়েছে এবং দায়িত্ব অবহেলার জন্য কারো চাকরিচ্যুত করা হয়েছে, এটা আমরা দেখি নাই। কিন্তু এই দায়িত্বহীনতার কারণে, 2-4টা ব্যক্তির দায়িত্বহীনতার কারণে আমাদের $বিলিয়ন শিল্পটা ধ্বংস হয়ে গেল। চামড়া শিল্পনগরীর এই কর্মকর্তা জানান, বর্জ্য শোধনাগারটির ত্রুটি সারাতে চেষ্টা চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা এটা জানিয়েছি, আমরা ফান্ড প্রাপ্তির সাপেক্ষে এগুলো ধীরে ধীরে এগুলো করে ফেলবো। ডিজিটাল প্রগতির মাধ্যমে কিন্তু গত বছর মার্চ থেকে এটাকে ফুল অ্যাসেসমেন্টের জন্য কাজ শুরু করেছে। হয়তো এই বছর 2-3 মাসের মধ্যে আমরা রিপোর্ট পেয়ে যাব। ওই রিপোর্টে আমরা বুঝতে পারবো যে আমাদের কোন জায়গাতে ফল্টগুলো আছে, ডিজাইন ত্রুটিগুলো আছে। তিনি আরও জানান, চামড়া প্রক্রিয়াজাতকরণের রাসায়নিক পরিবেশের জন্য ক্ষতিকর, যা পরিশোধনের ক্ষমতা নেই ত্রুটি নিয়ে চলা এই বর্জ্য শোধনাগারটির। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা। চলনে রাজকীয় ভাব, সাথে বাদশাহী আচার। বলছি RDX, এভারেস্ট, গডফাদার কিংবা বড় মির্জার কথা। কোরবানির ঈদকে সামনে রেখে এমন নামে প্রস্তুত করা হয়েছে দানব আকৃতির গরুগুলো। কারো ওজন 1100 কেজি, কারো বা 1200-র বেশি। কিনতে হলে গুনতে হবে 8 থেকে 16 লাখ টাকা। তবে বিতর্ক এড়াতে এবার বড় আকারের গরুর সুনির্দিষ্ট দাম বলতে নারাজ খামারিরা। বিস্তারিত জানাচ্ছেন ভাস্কর ভাদুরী, ছবি তুলেছেন শৈশব বর্মন। আকারের কারণে কাউকেই পাত্তা দিতে রাজি নয় 1100 কেজির এই ফ্রিজিয়ানটি। অবাধ্যতার কারণে তার নাম রাখা হয়েছে RDX। খামারের রাখাল লক্ষণ ছাড়া আর কারো কথাই মানতে রাজি নন তিনি। গরমের সময় অন্তত 3 বার গোসল চাই RDX-এর। তার ওজন এখন প্রায় 28 মণ, উচ্চতাও 6 ফিট। এই গরু কিনতে হলে গুনতে হবে অন্তত 10 লক্ষ টাকা। RDX-এর পর এবার শুনবো এভারেস্টের কথা। উচ্চতা 6.5 ফিটেরও বেশি। দানবাকৃতির হলেও এভারেস্টের চলন বলন অনেকটাই শান্ত। মে মাসের প্রথম সপ্তাহেই এভারেস্টের ওজন দাঁড়িয়েছে 1200 কেজির কিছু বেশি। এবারে বলবো খামারের সবচেয়ে আদুরে গরু বড় মির্জার কথা। হাঁটাহাঁটি খুব একটা পছন্দ নয় এই মির্জার। খামারির দাবি, দেশের 1 নম্বর শাহিওয়াল এই বড় মির্জা। ওজন হয়েছে 1 টনের কিছু বেশি।
এদের খাওয়া দাওয়া বলতে হচ্ছে আমরা সকালে ওদেরকে দানাদার মিশ্রণের যে আমাদের নিজেদের রেশিওতে তৈরি করা যে দানাদার মিশ্রণের খাবারটা দেই, দেন হচ্ছে 11টার দিকে আমরা খ্যার দিই এবং বিকেলে আবার দানাদার খাবার দিচ্ছি, ঘাস দিচ্ছি পর্যাপ্ত দুপুরে এবং রাত্রে, এবং সারাদিনের যেই খাবারের যে রেশিওটা এভাবেই ডেইলি বেসিসে চলতে থাকে আর কি। নারায়ণগঞ্জ থেকে এবার আমাদের গন্তব্য খিলগাঁওয়ের আব্দুল মালেক এগ্রোতে। এখানে অপেক্ষা করছে দেশ কাঁপানো গরু বাদশাহ। ফ্রিজিয়ান এই গরুটির ওজন 1150 কেজির বেশি। পরিস্থিতি এমন যে নিজের ভার নিজেই রাখতে পারেন না বাদশাহ। অপরিচিত কাউকে দেখলে সহ্যই করতে পারে না এই ব্রাহ্মা ক্রস গরুটি। ভারী কি ভাব নিয়ে চলা, গরুটির নাম রাখা হয়েছে গডফাদার। গডফাদারের ওজন 1100 কেজির বেশি। এবারে সামনে আসবে আরেক পোস্টার বুল লাল বাহাদুর। 980 কেজি ওজনের লাল বাহাদুরের সামনে সবসময়ই খাবার থাকা চাই। গরমও একদমই সহ্য হয় না তার। এখানে যারা ক্রেতা আছে তাদের জন্য আমাদের ভুট্টি থেকে শুরু করে বড় গরুগুলোর মধ্যে 1,20,000 থেকে শুরু করে 15-20 লাখের মধ্যেও গরু আছে। বিতর্ক এড়াতে বড় আকারের গরুগুলোর সুনির্দিষ্ট দাম বলতে রাজি নন খামারিরা। তাদের আশা ঈদের আগেই প্রকৃত ক্রেতারা খামারে এসে কিনে নেবে কোরবানির জন্য প্রিয় পশুটি। ভাস্কর ভাদুরী, 71, ঢাকা। টানা কয়েক দফা বাড়ার পর অবশেষে কমেছে বিমানের জ্বালানি জেট ফুয়েলের দাম। এতে বিমান ভাড়ায় বড় কোনো প্রভাব পড়েনি। সংশ্লিষ্টরা বলছেন হুট করেই ভাড়া কমানো বা বাড়ানো যায় না। তবে বিদেশি রুটে ভাড়া কিছুটা কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মোহন ইসলামের রিপোর্ট। সরকার জেট ফুয়েলের দাম অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে প্রায় 21 টাকা কমানোর পর সপ্তাহ পেরিয়ে গেলেও কোনো রুটেই ভাড়া কমানো হয়নি। তবে গেল কয়েক মাসে কয়েক দফায় আন্তর্জাতিক বাজারের দামের প্রভাবে অস্বাভাবিকভাবে বেড়েছে জেট ফুয়েলের দাম। বছরের শুরুতে যেখানে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল প্রায় 95 টাকা, মার্চ ও এপ্রিলের ধারাবাহিক বৃদ্ধিতে তা বেড়ে দাঁড়ায় 227 টাকার বেশি। অর্থাৎ মাত্র 4 মাসে লিটার প্রতি বেড়েছিল 130 টাকারও বেশি। বেড়েছে বিমান ভাড়াও। সর্বশেষ একসাথে বড় ধরনের দাম বাড়ার পর বিমান ভাড়াও বড় আকারেই বাড়িয়েছে সব এয়ারলাইন্স। কিন্তু দাম কমার পর এবার ভাড়া সমন্বয় করেনি বেশিরভাগ এয়ারলাইন্স। আমাদের কমিটমেন্ট আছে যদি জেট ফুয়েল প্রাইসটাকে আবার রিডিউস করা হয় তাহলে আমরা সেই রেশিওতে আমরা চেষ্টা করব যেন এটাকে আবার রিডিউস করার একটা ব্যবস্থা থাকে। আমাদের যারা এয়ার ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে তারা অলরেডি এটা নিয়ে কাজ করছে, বাট আমরা আসলে একটু অপেক্ষায় আছে। আবার যে কোনো মুহূর্তে আসলে মধ্যপ্রাচ্যের যে সংকট, সেই সংকটকালীন সময়টা কিন্তু শেষ হয়ে গেছে এটা ভাবারও কোনো সুযোগ নাই, বাট আমরা আসলে অপেক্ষা করছি যে একটা স্থিতিশীল সময়ের জন্য। তবে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক রুটে কিছুটা কমিয়েছে ভাড়া। এয়ারলাইন্সের ভাড়াগুলি হচ্ছে গিয়ে কোনো একটা ফিগারের মধ্যে না, বিভিন্ন একটা এয়ারক্রাফটে বিভিন্ন থাকে, তো এক কথা এটা বলাটা খুব টাফ। তবে আমি কথাটা বলতে পারি যে আমরা কিছুটা ভাড়া কমাই, এটা রিভাইজ করে কমানো হয়েছে। এর আগে দফায় দফায় জেট ফুয়েলের দাম বাড়ায় ঘাটতি ক্ষতির সম্মুখীন হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। মোহন ইসলাম, 71, ঢাকা। দেশের 65% তরুণকে সম্পদে রূপান্তর করতে কারিগরি ও আন্তর্জাতিক মানের শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে সরকার। এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। শিক্ষা খাতে বড় ধরনের সংস্কারে সরকার কাজ করছে বলেও জানান তিনি। সকালে রাজধানীতে পাকিস্তান বাংলাদেশ নলেজ করিডোর ও এডুকেশন এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের উচ্চ শিক্ষা বিনিময়ে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। ফলে দুই দেশের গবেষণা ও একাডেমিক সহযোগিতা সুদৃঢ় হবে। এ সময় তিনি এক্সপোতে অংশ নেওয়া পাকিস্তানের 20টি বিশ্ববিদ্যালয়ের স্টল ঘুরে দেখেন। হাম এবং এর উপসর্গ নিয়ে প্রতিদিনই সারা দেশের হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। স্বজনদের অভিযোগ, আইসোলেশনের বেডগুলোতে একসাথে একাধিক রোগী রাখায় সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। এমনকি হাসপাতালগুলোর পরিচ্ছন্নতা নিয়েও রয়েছে অভিযোগ। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। পটুয়াখালীতে হামের সংক্রমণ এখনও ঊর্ধ্বমুখী। জেলার 250 শয্যার হাসপাতালে 40টি বেডে চিকিৎসা নিচ্ছে 152 জন হাম রোগী। অতিরিক্ত রোগী ভর্তি থাকায় এক বেডে রাখা হচ্ছে একাধিক রোগী। ঠান্ডা ছিল, চোখ দিয়ে পানি পড়তো, এমনকি এই গায়ে এই যে অ্যালার্জির মতন কি জানি উঠছে।
শিশু বিশেষজ্ঞরা জানান, হাম উপসর্গ নিয়ে ভর্তি হওয়া বেশিরভাগ শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। তবে হাম আইসোলেশন ওয়ার্ড সম্প্রসারণ করার চেষ্টা চলছে। প্ল্যান আছে যদি গণপূর্ত আমাদের তৃতীয় তলাটা হ্যান্ডওভার দিত, তাহলে আমরা তৃতীয় তলায় আমরা হামের সম্প্রসারিত ওয়ার্ড আমাদের করার একটা চিন্তাভাবনা আছে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে জেলায় এখনো পর্যন্ত হাম উপসর্গ নিয়ে 989 জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় হাম উপসর্গে এক শিশুর মৃত্যু হয়েছে। হাম আইসোলেশন ওয়ার্ডে নির্ধারিত 68 শয্যার বিপরীতে চিকিৎসা নিচ্ছে 101 জন। স্বজনদের অভিযোগ, আইসোলেশন ওয়ার্ডের বাইরে অক্সিজেন সরবরাহ নেই। চিকিৎসকরা বলছেন, বর্তমানে হাসপাতালে হাম উপসর্গ সহ নিউমোনিয়ায় আক্রান্ত রোগীরাও চিকিৎসা নিচ্ছে। আইসিইউ হইলে শুধু মেশিন হইলে হবে না, আইসিইউর এক্সপার্টও লাগবে, যারা আইসিইউ এ কাজ করে অভ্যস্ত, এরকম ম্যান পাওয়ার সেটাও লাগবে এবং বিভিন্ন লেভেলের ম্যান পাওয়ার লাগবে। ব্রাহ্মণবাড়িয়ার হাসপাতালগুলোরও একই অবস্থা। প্রতিদিন 20 থেকে 25 জন নতুন রোগী আসছে সদর হাসপাতালে। ফলে চিকিৎসা দিতে হিমশিম হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসা তো যেমন তেমন পরিষ্কার নাই, অনেক নোংরা অবস্থায় আমরা থাকতেছি, অনেক কষ্ট হইতেছে। বেশিরভাগ রোগী উপজেলার রোগী, কিন্তু উপজেলার রোগীগুলা উপজেলাতে চিকিৎসা করার কথা। সরকার প্রতিটা উপজেলায় পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করেছে এবং বেডের ব্যবস্থা করেছে। হামের জন্য আলাদা করে আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে। সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ধারণ ক্ষমতা 30 জন হলেও ভর্তি রয়েছে 80 জন রোগী। রোগীর অ্যাটেন্ডেন্স বেশি থাকার কারণে কিছু কিছু সময় হয়তো পরিষ্কার পরিচ্ছন্নতার কিছু ঘাটতি দেখা যায়। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, ইনশাল্লাহ আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা সবসময় বজায় রাখার চেষ্টা করব। সিরাজগঞ্জে গত 24 ঘন্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 23 জন। এ নিয়ে জেলায় মোট 483 জন হামে আক্রান্ত হয়েছেন। এদিকে হামে শিশু ছাড়াও বয়স্করা আক্রান্ত হওয়ায় দুশ্চিন্তায় অভিভাবক ও স্বজনরা। শাকিলা শম্পা, 71। যশোরের শার্শা উপজেলার নাভারন সাতক্ষীরা মহাসড়কের গিলাপোলে ট্রাকের ধাক্কায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নাভারন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোপাল কর্মকার জানান, কাঁচামরিচ বিক্রির উদ্দেশ্যে সকালে শাহিন হোসেন ও তোফাজ্জল হোসেন মোটরসাইকেলে নাভারন বাজারে যাওয়ার পথে এই দুর্ঘটনায় পড়েন। নাভারন সাতক্ষীরা মহাসড়কের গিলাপোল এলাকায় সামনে থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে সেখানে শাহিন ও তোফাজ্জল নিহত হন। দুর্ঘটনার পরপরই পালিয়ে যান চালক ও হেলপার। খবর পেয়ে পুলিশ গিয়ে দুজনের মরদেহ উদ্ধার ও ট্রাকটি জব্দ করে। নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর লাকি বাজারে গ্যাসের লাইনের লিকেজের বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছে। জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদের চিকিৎসা চলছে। সকাল 6টার দিকে আব্দুল কাদিরের ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন গৃহকর্তা আব্দুল কাদির, তার ছেলে মেহেদি, সাকিব ও রাকিব। আব্দুল কাদিরের স্ত্রী ঘরের বাইরে থাকায় তিনি দুর্ঘটনা থেকে বেঁচে যান। বিস্ফোরণে ঘরের দরজা জানালা ভেঙে গেছে। হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল বলেন, গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে ঘরের ভেতরে গ্যাস জমেছিল। যে কোনো উপায়ে আগুনের স্পার্ক থেকে বিস্ফোরণ ঘটে এবং 4 জন দগ্ধ হন। এদিকে গতকাল ফতুল্লায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ 5 জনের মধ্যে আজ 1 জন মারা গেছেন। সুন্দরবনে বাঘের সাথে লড়াই করে গুরুতর আহত হয়েছেন এক মৌয়াল। মধু সংগ্রহ করতে গিয়ে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাছি কাটার পায়রাটুনি খালে তিনি বাঘের আক্রমণের শিকার হন। সকাল 7:30টায় তাকে লোকালয়ে নিয়ে আসা হয়। আহত বাবলু গাজী সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরার ডুমুরিয়া গ্রামের বাসিন্দা। 11 জন মৌয়াল বুধবার সাতক্ষীরা রেঞ্জের বুড়ি গোয়ালিনী স্টেশন থেকে 5 নিয়ে সুন্দরবনে মধু সংগ্রহ করতে ঢোকে। এক পর্যায়ে গতকাল রোববার সকাল 8টার দিকে হঠাৎ একটি বাঘ বাবলু গাজীর ওপর আক্রমণ চালায়। অন্য মৌয়ালরা বাঘের ওপর পাল্টা আক্রমণ চালায়। প্রায় 15 মিনিট লড়াই করার পর বাঘটি চলে যায়। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রায় 24 ঘন্টা পর সোমবার সকালে তাকে এনে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে। গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের 5 জনকে হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় এক প্রাইভেট কার চালককে আটক করেছে পুলিশ। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে। রবিবার রাতে নিহত শারমিন খানমের বাবা গোপালগঞ্জের পাইককান্দি এলাকার শাহাদাত মোল্লা বাদী হয়ে কাপাসিয়া থানায় মামলাটি দায়ের করেন। মামলায় গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকার আতিয়ার রহমান মোল্লার ছেলে পলাতক ফোরকান মোল্লাকে
প্রধান আসামি করা হয়েছে। অজ্ঞাত আসামি আরও 3 থেকে 4 জন। গাজীপুরের কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান জানান, এই ঘটনায় এক প্রাইভেট কার চালককে আটক করেছে পুলিশ। বাকিদের ধরতে তাদের অভিযান অব্যাহত আছে। শনিবার ভোরে কাপাসিয়ার রাউতকোনা গ্রামে খুন হন শারমিন আক্তার ও তার ছোট ভাই ও তার 3 সন্তান। রাজশাহীতে 15ই মে থেকে শুরু হচ্ছে আম সংগ্রহ ও বাজারজাত। ভোক্তাদের জন্য নিরাপদ আম নিশ্চিতে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করেছে জেলা প্রশাসন। এদিকে অনুকূলে আবহাওয়ায় ফলন ভালো হওয়ায় স্বস্তিতে বাগান মালিকরা। তারা জানান, প্রথম দিকে তাপপ্রবাহ হলেও পরবর্তীতে পর্যাপ্ত বৃষ্টিতে আম ঝরে পড়েনি। এদিকে কৃষি বিভাগ জানিয়েছে, এই মৌসুমে 780 কোটি টাকার উপরে আম বাণিজ্যের সম্ভাবনা রয়েছে। রাশিদুল হক রুশুর প্রতিবেদন। রাজশাহীর বাগানগুলোতে শোভা পাচ্ছে বিভিন্ন জাতের আম। তীব্র শীত ও খরা পেরিয়ে থোকায় থোকায় ঝুলে থাকা ফল পাকবে কিছুদিনের মধ্যে। চাষিরা বলছেন, এপ্রিলে তীব্র তাপদাহ গেলেও পরবর্তীতে দেখা মিলেছে স্বস্তির বৃষ্টি। এছাড়া এখন পর্যন্ত বড় কোনো ঝড় ও শিলাবৃষ্টি না হওয়ায় আম বেড়ে ওঠার জন্য অনুকূল পরিবেশ পেয়েছে। রাজশাহীতে আমের অবস্থা ভালো এবং আবহাওয়া আম চাষির অনুকূলে ছিল। শিলাবৃষ্টি বা ঝড় এসব কম আর কি, এর জন্য আমের অবস্থা ভালো ইনশাল্লাহ। তবেকার বছর হিসেবে তো আল্লাহ দিয়েছে, খুব ভালোই আছি। তারপরও চেষ্টা করছি যে আমের কালারগুলো কিভাবে রাখা যায়। এদিকে নিরাপদ ও মানসম্মত আম বাজারজাত করতে রাজশাহীর জন্য ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করেছে জেলা প্রশাসন। ক্যালেন্ডার অনুযায়ী 15ই মে থেকে জাত অনুযায়ী শুরু হচ্ছে গাছ থেকে আম সংগ্রহ ও বাজারজাত। ম্যাঙ্গো ক্যালেন্ডার তৈরি করা হয়েছে, সেটা সবার পরামর্শ অনুযায়ী করা হয়েছে। যেমন গুঠি আম ভাঙার ডেট হয়েছে 15 মে এবং গোপালভোগ শুরু হবে 22 মে থেকে। তাতে আমের প্রকৃতি অনুযায়ী, মাটির প্রকৃতি অনুযায়ী, গাছের প্রকৃতি অনুযায়ী এটা 2-4 দিন কম বেশি এটা হতে পারে। আমের কাঙ্ক্ষিত আবাদ পূরণ হবার প্রত্যাশা জানিয়ে চলতি মৌসুমে প্রায় 800 কোটি টাকার আম বাণিজ্যের সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ। রাজশাহী জেলাতে এবছর 19,062 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। সেই হিসেবে আশা করা যাচ্ছে প্রায় 780 কোটি টাকার আমের বাণিজ্য রাজশাহীতে এবছর হবে আমাদের। আমের সার্বিক অবস্থা ভালো আছে। কৃষকেরা আমের যে রুটিন পরিচর্যা সেটা নিয়মিতভাবে করছে। এবছর 2,43,393 মেট্রিক টন আম উৎপাদন লক্ষ্যমাত্রা ঠিক করেছে কৃষি বিভাগ। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।